Good morning, students. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. প্রথম লেকচার সলিড স্টেটের উপর শেষ করার পর আজকে দ্বিতীয় নম্বর লেকচার এবং দ্বিতীয় নম্বর লেকচারে আজকে আমরা দেখে নেব কেলাস কি, কেলাস জালক কি, জালক বিন্দু কি, একক কি, মানে অনেক 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 টপিক সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। তার জন্য খুবই মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওটা তোমাদেরকে এই চ্যাপ্টার মানে একটা ধারণা দেওয়ার জন্য এবং এই চ্যাপ্টারটা ভালো লাগার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। অবশ্যই দেখবে, আর এটা দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওটা অর্থাৎ লেকচার 1টা দেখে নেবে। লেকচার 1-এর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারবে। তো চলো কোনো সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই কেলাস কি, কেলাস জালক কি এবং জালক বিন্দু কি। তো দেখো, প্রথম হচ্ছে কেলাস কি। প্রথমে হচ্ছে কেলাস কি। কেলাস কি, দেখো কেলাস কি। কেলাস আমরা তাদেরকে বলবো যাদের এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট বলছি, এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট বলছি, এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট, এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে, এই কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি কেমন করে হয়, তাহলে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়, তাই না, সুনির্দিষ্টভাবে, মানে একটার পর একটা একটার পর একটা সুন্দরভাবে একই আকার সুন্দরভাবে যদি তারা গঠিত হতে পারে, অর্থাৎ তারা যদি একটা এরা গঠিত হয়ে একটা যদি সুনির্দিষ্ট একটা জ্যামিতিক আকার গঠন করতে পারে, কণাগুলো একে অপরের সাথে অ্যারেঞ্জমেন্টে লিপ্ত হয়ে সুনির্দিষ্টভাবে পর্যায়ক্রমিকভাবে গঠন হতে হতে যদি একটা সুনির্দিষ্ট জ্যামিতিক জ্যামিতিক আকার দিতে পারে, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার দিতে পারে কি করে, এবং অবশ্যই সুনির্দিষ্ট জ্যামিতিক আকার দেওয়ার জন্য তারা কি হবে, এই যে কণাগুলো বলছি, অর্থাৎ কণা মানে কি, কণা মানে কি আগের দিন বলেছিলাম, কণা মানে কি, কণা মানে হতে পারে অণু, হতে পারে পরমাণু, হতে পারে আয়ন, হতে পারে। তাহলে অণু, পরমাণু, আয়ন এইগুলো যদি সুনির্দিষ্ট জ্যামিতিক আকারে, অবশ্যই সীমাবদ্ধ হবে, এই নয় যে চলতেই থাকবে, একটা সীমাবদ্ধ কঠিন পদার্থ বা সমসত্ব কঠিন পদার্থ তৈরি হবে। তাহলে কি, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কণাগুলো মানে অণু, পরমাণু, আয়নগুলো যদি পর্যায়ক্রমিকভাবে সজ্জিত হয়ে একটা জ্যামিতিক গঠন ধারণ করে, তাহলে সেটাকে বলা হবে কেলাস। বোঝা গেল? অর্থাৎ মনে রাখতে হবে এখানে দুটো পয়েন্ট খুবই ভাইটাল। একটা হচ্ছে সুষমভাবে হতে হবে এবং পর্যায়ক্রমিক হতে হবে। এই পয়েন্টগুলোকে নিয়েই আমাকে কিন্তু কেলাসের সংজ্ঞা সাজাতে হবে। বোঝা গেল? যদি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কণাগুলো মানে অণু, পরমাণু, আয়নগুলো সুষম এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে যে চিত্র গঠন করে বা যেটি গঠন করে সেটিকে আমরা কেলাস বলে থাকবো। ঠিক আছে? এবং এই কেলাসগুলো অনেকগুলো কেলাস মিলে যা তৈরি করে সেটাকে আমরা কি বলে থাকবো, কেলাস জালক। এটা যদি একটা কেলাস হয়, সাপোজ এটা একটা যদি কেলাস হয়, এরকম অনেকগুলো কেলাস একের পর অনেকগুলো কেলাস নিয়ে যা তৈরি হবে সেটাকে আমরা নাম দিয়ে দেবো কি, কেলাস জালক। তাহলে সেটার নাম কি হয়ে যাবে, কেলাস জালক। এবং এই কেলাস জালকের যে প্রত্যেকটা বিন্দু, সেই বিন্দুগুলোকে বলবো জালক বিন্দু। তাহলে এই বিন্দুগুলোকে কি বলবো, জালক বিন্দু। হলো? মনে রাখবে এই যে কেলাস জালক, এই কেলাস জালকে একটা স্ট্রাকচার, মানে এই যে একটা যদি এই স্ট্রাকচারটা দেখা হয়, তাহলে এই স্ট্রাকচারটা কি হচ্ছে, বারবার রিপিটেশন হচ্ছে। মানে একই স্ট্রাকচার, একটাই স্ট্রাকচার যেটাকে মৌলিক বিন্যাস বলতে পারি, সেই মৌলিক বিন্যাসটা একের পর ওইটাই বারবার করে রিপিটেশন হচ্ছে, দিয়ে একটা কেলাস জালক গঠন হচ্ছে। তাই একটা কেলাস জালকের একটা ইউনিট পার্ট যেটা বারবার রিপিটেশন হচ্ছে সেটাকে বলবো আমরা একক কোষ। সেটাকে আমরা কি বলবো, একক কোষ। বুঝে গেল? তাহলে আমরা দেখে নিলাম কি, আমরা দেখে নিলাম একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট
কেমন না সুষম এবং পর্যায়ক্রমিক হবে, কারা হবে না কণাগুলো হবে। কণাগুলো বলতে কি বুঝি না অণু বুঝি, পরমাণু বুঝি, আয়ন বুঝি। এইগুলো জোটবদ্ধ হয়ে যা তৈরি করে সেটা কেলাস, এবং কতগুলো কেলাস জোটবদ্ধ হয়ে যা তৈরি করে সেটা হচ্ছে কেলাস জালক। কেলাস জালকের প্রতিটি বিন্দুকে আমরা বলবো জালক বিন্দু, এবং এই কেলাস জালকের মধ্যে একটা মৌলিক বিন্যাস যেটি বারবার বারবার রিপিটেশন হয়ে গোটা কেলাস জালকটা গঠন হয়েছে, সেই মৌলিক বিন্যাসের একটা পার্টকে, একটা মৌলিক বিন্যাসকে আমরা বলে থাকবো একক কোষ। বোঝা গেল এইটুকুটা? দেখ এইবার এই যে মৌলিক একক কোষটা বললাম, এই একক কোষের তো একক কোষ যেটা গঠন হবে তার নিশ্চয়ই সাইড থাকবে। ধরে নিলাম তার সাইডটা এ আছে, বি আছে, সি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতে পারে। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একদম সবকিছু সমান হয় তাহলে এই কোষটা তখন নাম দিয়ে দেবো আমি কিউবিক কোষ। বোঝা গেল? যদি দেখা গেল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই সমান নয়, অবশ্যই অ্যাঙ্গেল ফ্যাক্টর আছে, সব আগে সাইড ফ্যাক্টর দিয়ে বলে রাখি। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তিনটে পার্টই, তিনটে সাইডই যদি সমান হয় তাহলে তাকে কিউবিক বলা হবে। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই সমান না হয় তাহলে সেটাকে বলা হবে অর্থরম্বিক। তাহলে সেটাকে কি বলা হবে? অর্থরম্বিক। এবার দেখা গেল যে দৈর্ঘ্য প্রস্থ সমান, দেখা গেল যে দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু উচ্চতাটা সমান নয়, তাহলে সেই ক্ষেত্রে সেটার নাম হয়ে যাবে টেট্রাগোনাল। টেট্রাগোনাল কি হলো? একটা কেলাস হলো। কেলাস কেমন করে হলো? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। সেই সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কিভাবে গঠন হয়েছে? অবশ্যই তারা সুষম হবে। তারা কেমন হবে? তারা পর্যায়ক্রমিক হবে। বিন্যাসটার মধ্যে একটা একটা মৌলিক বিন্যাস যেটা বারবার রিপিটেশন হবে, সেখানে চলে আসবে একক কোষ। সেই একক কোষের যদি প্রত্যেকটা বাহু সমান হয়ে যায় সেটা হয়ে যাবে কিউবিক স্ট্রাকচার, হয়ে যাবে কিউবিক, তার জ্যামিতিক স্ট্রাকচার হয়ে যাবে কিউবিক। যদি একটা বাহুই সমান না হয়, একটা বাহুই যদি সমান না হয় তাহলে সেটা হয়ে যাবে অর্থরম্বিক। আর দেখা গেল দুটো বাহু সমান কিন্তু একটা বাহু সমান নয়, মানে উচ্চতাটা সমান নয়, তাহলে সেটা তখন হয়ে গেল টেট্রাগোনাল। হয়েছে? চল দেখে নিয়ে পরে। চল তাহলে আমরা কেলাস সম্বন্ধে জানলাম, কেলাস জালক সম্বন্ধে জানলাম, আমরা একক কোষ সম্বন্ধে জানলাম, আমরা রম্বিক কি বুঝলাম, অর্থরম্বিক কি বুঝলাম, টেট্রাগোনাল কি বুঝলাম, সব বুঝলাম। এবার দেখি, দেখো যখন এই কণাগুলো দিয়ে আমি একটা কোষ গঠন করছি, মানে এখান থেকে এই একটা কোষ গঠন করছি, তাহলে এই কণাটা মানে কি? আমি যদি এইটা একটা ফেস ভেবে নিই তাহলে এই ফেসের এই কণাটা মানে হচ্ছে এই কণাটা, এই কণাটা মানে হচ্ছে এই গোটা কণাটা, তাই না? তাহলে দেখো এই গোটা কণাটা শুধুমাত্র এইটুকু অংশ কিন্তু এর, এই যে এইটুকুটা অংশ বলছি, এই যে কোন এই অংশটা, এই যে কণার এই অংশটার মধ্যে শুধুমাত্র এইটুকুটা অংশ এর। যদি ভালো করে দেখা যায় তাহলে এইটুকুটা অংশ কার হচ্ছে? এ, এইটুকুটা অংশ, এইটুকুটা অংশ, তাই না? আবার যদি দেখো তাহলে এই কণাটারও নিশ্চয়ই এইটুকুটা অংশ মানে এর, তার মানে এই কণাটারও এইটুকুটা অংশ মানে এর। কেমন বোঝা গেল? তাহলে একটা কণার গোটাটা তো এর মানে গোটাটাই তো এই কোষটা গঠনের জন্য পার্টিসিপেট করছে না। তাই বলা হয় এই যে ভেতরে আছে, ভেতরে একটা কণার 8 অংশ ওর ভেতরে থাকে এবং তার বাইরে থাকে 7/8 অংশ। তাহলে একটা সেল গঠনের জন্য যে কৌণিক যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোর অবদান কত হয়? 1/8 অংশ করে। কেমন বোঝা গেল? এইবার এই কোষটাকে, এটার ভিত্তিতে কোষটাকে কটা ভাগে ভাগ করে নিই। একটা সিম্পল কিউবিক, একটাকে দেখে নিই সিম্পল কিউবিক। যদি কোশ্চেন করে সিম্পল কিউবিক একটা সিম্পল কিউবিক নিলাম। যদি কোশ্চেন করে এই যে সিম্পল কিউবিক হলো, এই সিম্পল কিউবিকে কণার অবদান কত, তাহলে দেখো এখানে একটা পার্টিকেলস রয়েছে, 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 এখানে আছে, এখানে আছে, এখানে আছে।
তাহলে কতগুলো হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে এই একক কোষটা, এই ইউনিট সেলটা গঠন হয়েছে কি করে? এই ইউনিট সেলটা গঠন হয়েছে 8টা এরকম পার্টিকেলস নিয়ে। তাহলে এক একটা পার্টিকেলসের অবদান কত থাকে? 1 এর 8 করে। আমার টোটাল পার্টিকেলস কত হচ্ছে? 8টা। তাহলে আমার কণার অবদান কত হলো? 1। তাহলে আমরা কখনোই বলবো না যে সিম্পল কিউবিক একক কোষে কণার অবদান 8। সবসময় কি বলবো? আমার কণার অবদান 1। কারণ হচ্ছে 8টা কণা থাকে বটে, 8টা কণা থাকে, কিন্তু প্রত্যেকটা কণার অবদান 1 এর 8 করে, তার জন্য 1 এর 8 × 8। এটা হলো সিম্পল কিউবিক। এবার দেখো, যদি আমরা বডি সেন্টার কিউবিক দেখি, আমরা কি দেখছি? বডি সেন্টার কিউবিক। যদি আমরা বডি সেন্টার কিউবিক দেখি, এটাকে বলা হয় দেহ কেন্দ্রিক। যদি বডি সেন্টার কিউবিক দেখি, তাহলে তো এই পার্টটা তো সেমই থাকলো, এটাই কিউবিক হবে। তাহলে আমার এই পার্টটা সেমই থাকলো যে 1 এর 8 × 8 লাগবে, তার মানে এই কণার অবদান তো একটা হচ্ছে। আর বডি সেন্ট্রিক বলেছে মানে এখানে এক্সট্রা আরেকটা কণা রয়েছে এই বডিতে, তাহলে এখানে কি হয়ে গেল? আরো একটা এক্সট্রা কণা লাগলো। তাহলে আমার কণার অবদান কত হলো? 2। এখানে কণার অবদান কত হলো? 1। এটা হলো সিম্পল কিউবিক। তাহলে সিম্পল কিউবিকে কণার অবদান 1, আমার বডি সেন্টার কিউবিক বা দেহ কেন্দ্রিকে কণার অবদান গেল 2। এবার দেখো বডি সেন্টার কিউবিক উপর ফেস সেন্টার কিউবিক, যেটাকে আমরা বলছি ফেস সেন্টার্ড কিউবিক। ফেস সেন্টার কিউবিকে কণার অবদান কত হবে? তাহলে ফেস, ভালো করে বোঝো, একটা ফেস সেন্টার কিউবিকে কণার অবদান কত হবে? ফেস সেন্টার কিউবিকে কণার অবদান কত? ফেস সেন্টার কিউবিকে কণার অবদান হচ্ছে, একটা আমি কিউবিক আঁকলাম, কিউবিকে প্রত্যেকটা কণা থাকে। তাহলে এই কিউবিকের উপর যদি আমি এই কিউবিকটার উপর যদি আরেকটা কিউবিক থাকে, এই কিউবিকটা যদি উপর আরেকটা কিউবিক থাকে, এই কিউবিক, তাহলে এই ক্ষেত্রে কণার অবদান কি হবে? এটা ধরো এই কিউবিকটা আর একটা কিউবিক, তাহলে এর সারফেসে একটা তো গেল, এই কণাটার এখানে একটা কণা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে এইটার জন্য তো 8টা কণা রয়েছে, এটার জন্য তো 8টা কণা রয়েছে। তাহলে এই কিউবিকটা যদি দেখি, তাহলে এই কিউবিকটার জন্য আমার 8টা কণা রয়েছে। তাহলে আমার কত হলো? 1 এর 8 × 8 = 1, একটা গেল। এবার এটার নাম হচ্ছে ফেস সেন্টার কিউবিক। দেখো ফেস সেন্টার কিউবিক, তাহলে ফেস সেন্টার কিউবিকের জন্য কি হবে? এই ফেসে একটা কণা রয়েছে, যে কণাটা ধরো এই ফেসে একটা কণা রয়েছে, এই কণাটার হাফ হচ্ছে এর, আর এই কণাটার হাফ হচ্ছে উপরে যে আছে তার। কি বলবো, বোঝা গেল? এই কণাটার হাফ হচ্ছে এর, এই কণাটার হাফ হচ্ছে ওর। তাহলে মানে এই একটা কণা রয়েছে, এই একটা কণা রয়েছে, এই দুটো কণা যদি পাশাপাশি থাকে, এই সারফেসে যদি একটা কণা থাকে, সেই কণাটার হাফ হচ্ছে এর আর হাফ হচ্ছে এর উপরে। মানে এইটা একটা যদি কিউব হয়, এই কিউবের এর উপরে যে একটা কিউব তৈরি আছে, এই কিউবের হাফ হচ্ছে এর, হাফ হচ্ছে ওর। তার মানে আমার দেখো একটা কিউবের সারফেস কটা থাকে? একটা কিউবের সারফেস থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর পিছন দিকে একটা 6টা। তাহলে সারফেস থাকে 6টা, প্রত্যেকের হাফ করে আছে, তাহলে হাফ × 6, তার মানে আমি পাচ্ছি কত? 3। তাহলে একটা সারফেসের যে 8টা কণা রয়েছে, 8টার জন্য কণার অবদান 1, আর প্রত্যেকটা পৃষ্ঠে যে কণা রয়েছে, তার 6টা পৃষ্ঠ রয়েছে, প্রত্যেকের হাফ করে অবদান হলে হয় 3। তাহলে 1 + 3 কত হয়ে গেল? 1 + 3 হয়ে গেল 4। তাহলে ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে আমার কণার অবদান হলো 4, যেখানে বডি সেন্টার কিউবিকের মধ্যে কণার অবদান হলো 2। বুঝে গেছে? তাহলে সিম্পল কিউবিকে 1, বডি সেন্টারে 2 এবং ফেস সেন্টারে 4। কি করে এলো, বোঝা গেছে? ঠিক আছে, চলো। তাহলে একবার আমরা শিখলাম কেলাস কি, কেলাস জালক কি, একক কোষ কি। তারপর শিখলাম সিম্পল কিউবিকের ক্ষেত্রে কণার অবদান কত, বডি সেন্টারের ক্ষেত্রে কণার অবদান কত, আর বডি সেন্টারের ক্ষেত্রে কণার অবদান কত, আর ফেস সেন্টারের ক্ষেত্রে কণার অবদান কত।
এইবার দেখো এই যে একটা কিউব বলছি, এটাকে যে কিউব বলছি, আমরা কি বলছি, এটাকে কিউব বলছি। এটাকে আমরা কিউব বলছি। এই কিউবিকের ক্ষেত্রে, ধরো সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমি বলছি, সিম্পল কিউবিকের ক্ষেত্রে এখানে একটা কোণা থাকে, এখানেও একটা কোণা থাকে, তাহলে এই কোণাটার অবদান, সাপোজ একটা কোণা নিয়ে বিচার করছি, তাহলে আমি বলছি এইটা যে বাহুটা, এই বাহুটা হচ্ছে এ দিয়ে ডিনোট করছি, আর এই কোণাটার এই যে রেডিয়াস, এটাকে আমি আর দিয়ে ডিনোট করছি। কোশ্চেন হচ্ছে এটা যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে, এই এ ভার্সেস আর এর রিলেশনটা কি হবে, তাহলে দেখো একটা এ গঠনের জন্য, একটা এর জন্য কটা আর লাগছে, এই একটা আর লাগবে, আর এখান থেকে আমার এই একটা আর লাগছে, তাহলে কটা আর লাগছে, দুটো আর, তাহলে এ সমান 2r, বা আর এর সমান বলতে পারি এ 2r সমান এ, আর সমান হচ্ছে a/2, আর সমান হয়ে গেল a/2। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে আর সমান হয়ে গেল a/2। এবার যদি আমি বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে দেখি, বডি সেন্টার্ড কিউবিক, যদি দেখি, তাহলে বডিতে একটা কণা নিলাম, তাহলে আমার বডি সেন্টার কিউবিক মানে আমি এইটাকে ধরে নিলাম, এই কর্ণটাকে, মানে একটা কিউবিকের কর্ণটা ধরে নিলাম, তাই তো। তাহলে এখানে একটা কোণা রয়েছে, এই মিডলে একটা কোণা রয়েছে, আর এই সাইডে একটা কোণা রয়েছে, তাহলে এখান থেকে এর রেডিয়াস হচ্ছে r, এখান থেকে এর হচ্ছে r, এখান থেকে এর হচ্ছে r, এখান থেকে এর হচ্ছে r। তাহলে বডি সেন্টার কিউবিকের জন্য কি হচ্ছে, বডি সেন্টার কিউবিকের জন্য 4টে r সমান হচ্ছে একটা a, তাহলে r সমান কি হয়ে গেল, সরি কর্ণ, তাহলে কর্ণের সূত্র কি হচ্ছে, আমরা জানি কর্ণের সূত্র হচ্ছে a² + a² + a² ঘনকের ক্ষেত্রে, তাহলে আমার কি হয়ে গেল a√3, 4r সমান, তাহলে r সমান a√3/4, বুঝে গেল, ঠিক আছে। এটা যদি একটা পৃষ্ঠের ক্ষেত্রে ভাবতাম, তাহলে সিম্পলের ক্ষেত্রে r সমান হলো a/2, আর বডি সেন্টারের ক্ষেত্রে r সমান হলো a√3/4। এটা যদি একটা সারফেসের জন্য ভাবতাম, মানে ফেস সেন্টার কিউবিকের জন্য, যদি ভাবতাম, তাহলে একটা কিউব, এটা একটা কিউব, যে কোনো একটা সারফেস নিচে আমি এই সারফেসটাকে কল্পনা করছি, তাহলে এই সারফেসটা কল্পনা করলে এখানে একটা কণা রয়েছে সারফেসে, তাহলে আমি এটাকে যোগ করে দিলাম কর্ণটাকে, তাহলে এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কণার জন্য এখানে পেলাম r, এখানে পেলাম r, এখানে r, এখানে r, তাহলে আমি কি পেলাম 4r সমান কি পেয়েছি, 4r সমান, এটা হচ্ছে একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, যেহেতু এটা কিউব দুটোই a, তাহলে 4r সমান হয়ে গেল কি a√2, তাহলে r সমান a√2/4। তাহলে ফেস সেন্টার কিউবিকের জন্য আমরা পেলাম a সমান r সমান a√2/4, বডি সেন্টার কিউবিকের জন্য r সমান a√3/4, বোঝা গেল। তাহলে কি পেলাম, একটা সামারিতে দেখে নিই, কি পেলাম, একটা যে 3 ধরনের একক কোষ আপাতত পেলাম, একটা হচ্ছে সরল ঘনাকার একক কোষ, সরল ঘনাকার একক কোষ, তারপর পেলাম
দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ। তারপর পেলাম পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ। সরল ঘনাকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ। আর কি পেলাম? দেখলাম সরল ঘনাকার একক কোষে কণার অবদান 1, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কণার অবদান 2, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কণার অবদান 4। কি করে পেলাম? সরল ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে কণার অবদান 1 হলো 1/8 × 8 করে। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে হলো 1/8 × 8 = 1, আর দেহতে 1 তাহলে হচ্ছে 2। আর পৃষ্ঠকেন্দ্রিকে কি করে পেলাম? 1/8 × 8 = 1, আর 1/2 × 6, 6টা সারফেস থাকে, পৃষ্ঠ থাকে, তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে টোটাল 4। তাহলে কণার অবদান হলো। রিলেশন কি পেলাম? কিসের রিলেশন? এটা গেল কণার অবদান। সম্পর্ক এ এর সাথে আর এর সম্পর্ক, এ এর সাথে আর এর সম্পর্ক কি পেলাম? একটা পেলাম r সমান a সমান 2r, সেখান থেকে r সমান পেয়ে গেলাম a/2। ঠিক আছে, এক্ষেত্রে r সমান পেয়ে গেছি a√3/4, আর এক্ষেত্রে r সমান পেয়ে গেছি a√2/4। ঠিক আছে, পরের দিন এরপর এইটাকে অ্যাপ্লাই করে প্যাকিং দক্ষতা নির্ণয় করব, এবং প্যাকিং দক্ষতা নির্ণয় করার পর তার কিছু অ্যাপ্লিকেশন করব, কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো পরের দিনের ভিডিওটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং তার জন্য এই বেসিক আইডিয়াটা অবশ্যই দরকারি ছিল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। সত্যিই দারুণ চ্যাপ্টার, খুবই স্কোরিং চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার, খুব ভালো লাগার মতন চ্যাপ্টার, খুবই ভালো লাগবে। ভালো করে পড়ো, বইটি থরলি পড়ো, তোমাদের কাছে যা বুক আছে সেই বুকটি থরলি পড়ো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।